এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। মৃত্তিকা ছট করে মুখ তুলে পুণ্যর বুক থেকে তাকায় বিস্ফোরিত চোখে। ওর বাবা দাঁড়িয়ে। মৃত্তিকা ফ্যাল করে যখন তাকিয়ে রইল তখনই মিন্ময় হাওলাদার এগিয়ে এসে এক হাত বাড়িয়ে দেয়। মৃত্তিকা তাতে নিজের হাত রাখে। হ্যাঁ, এটাই তার বাবা। উঠে দাঁড়িয়ে চাপটে পড়ে ওর বাবার বুকে। মিন্ময় হাওলাদার বুক ভরে শ্বাস টেনে নেন। অনেকক্ষণ যাবৎ আটকে রাখা শ্বাসটা ত্যাগ করেন তিনি। মৃত্তিকা বাবার বুকে নাক মুখ ঘষে মুছতে মুছতে বলে উঠল, তোমার রাজকন্যা মা হবে বাবা। থমকে যান মিন্ময় হাওলাদার। থমকে গেল না বুঝি সময়টা? প্রীতিকর অনুভূতিটা সারা সর্বাঙ্গে ছড়িয়ে গেল মুহূর্তে। হঠাৎ খেয়াল হলো তার নিজেকে অনেকটাই হালকা হালকা লাগছে। তার রাজকন্যার কিনা রাজকুমারী আসছে। এত খুশি কোথায় রাখবেন তিনি? আচ্ছা, আজ খুশিতে পাগল হলে কি ক্ষতিটা অনেক হবে? হলে হোক। মিন্ময় হাওলাদার ছট করে মেয়েকে পাজা করে তুলতেই দু হাতে বাবার গলা জড়িয়ে বুকে মাথা গুজে মৃত্তিকা। সকলকে অবাক করে দিয়ে পরপর 3টা ঘূর্ণা খায় মিন্ময় হাওলাদার উচ্ছ্বাসিত গলায়। বলতে থাকেন 6 শব্দে চেঁচিয়ে, আমার রাজকন্যা মা হবে, আমার মায়ের মা আসবে। আল্লাহ, এত খুশি কোথায় রাখবো আমি? সকলে মুখ জুড়ে হাসি। পূর্ণ বোকার মতো তখনও চোখে পানি নিয়ে তাকিয়ে আছে। তার কান্না পাচ্ছে এখনো। বাবা বাবা অনুভূতিগুলো বুঝি এমনই হয়। বাবার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে মৃত্তিকা। স্বভাব সুলভ মেয়ের মাথায় চুলে হাত বুলাচ্ছে মিন্ময় হাওলাদার। পূর্ণর মাথাও তার পাশে বালিশে। দরজা নখ হতেই দুজনই তাকায় ওদিকে। পূর্ণর বাবা দাঁড়িয়ে, ওর মায়ের হাতে মোটা কিছু একটা। মিন্ময় হাওলাদারও হাসি মুখে ভেতরে আসতে বলতে পূর্ণর মা এগিয়ে এসে মৃত্তিকার মুখে হাত বোলান, কপালে চুমুকে কেঁদে ফেললেন। মিন্ময় হাওলাদার শান্ত চোখে তাকিয়ে পূর্ণ আস্তে ধীরে উঠে বসে বাবার দিকে তাকিয়ে লাজুক ভঙ্গিতে হাসে। পূর্ণর বাবা জোরেই হেসে উঠলেন, ঠাট্টা মিশ্রিত কণ্ঠে বললেন, অনেক জ্বালিয়েছ আমাকে, এবার নিজের একটা আসবে, এখন বুঝবা কেমন লাগে। পূর্ণ হেসে ফেলে। অবাক হয়ে তাকিয়ে থাকে ওর মা বাবা। এই ছেলে এভাবে প্রাণ খুলে শেষ কবে এসেছিল? কবে বা প্রাণ খুলে মিলেছিল তার অশ্রুদার? বাবা হওয়ার সুখ তাকে দিয়ে সবটা করিয়ে নিয়েছে। পূর্ণর মৃত্তিকার পেটে হাত রেখে অশ্রু ভরা চোখে বলে ওঠে, অনেক ক্ষমতাশালী তুমি। পৃথিবীতে আসতে না আসতেই আমার ছেলের মতো শক্ত মানুষকে হাসিয়েছো, কাঁদিয়েছো। আজ থেকে আমার ছেলেকে তোমাকে দিয়ে দিলাম দাদু ভাই। তার 2টো মা হোক। তুমি তার জন্য রহমত আর বারাকাহ নিয়ে এসো। তোমার পাষাণ বাবাকে নমনীয় করে তুলো, যা আমি এবং তোমার মা পারিনি তা তুমি করে দেখাও। পূর্ণর মন ভরে শুনে তার মায়ের কথা। আচ্ছা, তার ছোট্ট সোনাটাও কি শুনলো তার দাদুর কথা? পূর্ণর কেমন একটা লাগে, বুঝে আসে না এই অনুভূতি। এই ভেতরে টইটুম্বুর লাগে, আবার ফাঁকা ফাঁকা লাগে, পরক্ষণে লজ্জা লাগে, আবার কেমন হাসি পায়, ততক্ষণে কেমন কান্নাও পায়। সকল অনুভূতিগুলো মিল কেমন জগা খিচুড়ি হয়ে আছে। সব গোছাতে তার মৃত্যুকে লাগবে। একটাবার একা পাক আগে পূর্ণর থেকে এত বড় কথা লুকানোর জন্য পূর্ণ তাকে শাস্তি দিবে, শান্তিময় শাস্তি। পূর্ণর মা হঠাৎ মিন্ময় হাওলাদারকে উদ্দেশ্য করে ডেকে ওঠে, দুলা ভাই। চোখ বুঝেন মিন্ময় হাওলাদার। কানে বাজে কিশোরী এক কণ্ঠ, যে ঝলমলিয়ে হাসতে হাসতে ডাকতো হুটহাট করে, দুলা ভাই। আজ অনেক বছর এই ডাকটা কানে আসে তার। মৃত্তিকার মা আর পূর্ণর মা আপন চাচাতো বোন ছিল। পূর্ণর মা ভালোবেসে পূর্ণর বাবাকে বিয়ে করাতে তার পরিবার তাকে ত্যাগ করেছিল। যখন অনেক আকুতি মিনতি করেও পরিবারের মন গলেনি, তখনই তারা পাড়ি জমায় কানাডায়। ভিন্ন একটা পরিবার হয় তাদের। মিন্ময় হাওলাদার আবার পালানো পছন্দ করতেন না। তিনি সোজা বউ তুলে নিয়ে বিয়ে করেছিলেন। এখন অবশ্য মৃত্তিকার মায়ের পরিবারের কেউ বেঁচে নেই। তাদের ছোট ছোট 3 সদস্যের পরিবার ছিল। আলমারিতে পুরাতন একটা অ্যালবামে তখন পূর্ণর মা তার বোনের একটা ছবি দেখেছিলেন। এমনটা না, তার আগে সন্দেহ হয়নি। চেহারা তো কারো সম্পূর্ণ বদলায় না, কিন্তু চেনা যায়নি মিন্ময় হাওলাদারকে। সুদর্শন মিন্ময় হাওলাদারের মুখের চাপদারি আর সুঠাম দেহ হয়তো লুকিয়ে ফেলেছিল তার
যুবকালের ছাপ। এয়ারপোর্টে যখন পূর্ণর বাবা কল দিয়ে জানায় তার মেয়ে জ্ঞান হারিয়েছে, তখনই ফ্লাই করার ঠিক আগ মুহূর্তে তিনি ফিরে আসেন। এই মুহূর্তে তার রাজকন্যা থেকে গুরুত্বপূর্ণ তার নিকট আর কিচ্ছু হয় না। হয়তো প্রেয়সীর কোনো একটা ইচ্ছে পূরণ করার জন্য এত দূরে যেতে চেয়েছিলেন তিনি, কিন্তু তার প্রেয়সীর একমাত্র অস্তিত্ব থেকে অবশ্যই সেটা বড় নয়। পূর্ণ পদত্যাগ করবে এ কথাটা যেন আগুনের বেগে ছড়িয়ে গেল। শাহজাহান খান চিন্তিত হলেন। পূর্ণকে অনেক কষ্টে দলে এনেছিলেন তাদের দলে। এছাড়াও পূর্ণর মতো বিচক্ষণ খুব কম মানুষের মাঝেই আছে। ও দল ত্যাগ করলে এটা নিয়ে কথাও কম উঠবে না। চিন্তিত ভঙ্গিতে পূর্ণকে কল লাগালেন তিনি। কাজ হয় না। পূর্ণ কিছুতেই আর এসব রাজনৈতিক কাজে জড়াবে না। সে বাঁচবে, সংসার করবে, ঝুট ঝামেলাহীন সংসার। একটা সন্তান হয়তো যথেষ্ট। পূর্ণর মতো কঠিন বাবাকে এতটা সাহায্য করতে। কথাগুলো ভাবতেই ওর মা বাবা হেসে ফেলেন। মৃত্তিকা তখন নিজের রুমে, বাকিরা বসা ড্রয়িং রুম জুড়ে। আজ রাতে এখানেই ডিনার হবে একসাথে। ওদের মাঝে সাফারাত উপস্থিত যেন সবটা একদম নিস্তব্ধতায় ঘিরে ফেলে। পূর্ণর মা বাবা হঠাৎ সাফারাতের উপস্থিতিটা হয়তো মানতে পারছেন না। অপলক তাকিয়ে আছে ওর দিকে। তাদের দিকে সাফারাত তাকিয়ে আছে মায়ামা দৃষ্টিতে। আজ শুধুমাত্র সাফারাতের জন্য এরা মেহারা। কানাডায় ফিরত যাওয়ার পূর্বে একবার শুধু তাদের সাথে দেখা করতে চাইও। এছাড়া পূর্ণর এত বড় খুশির সুসংবাদে না এসেও তার পক্ষে থাকাটা সম্ভব ছিল না। হঠাৎ সকল পরিস্থিতি বদলে গেল পূর্ণর মায়ের বাঁধ ভাঙা কান্নায়। দৌড়ে বলিষ্ঠ সাফারাতের দেহটা নিজের বুকে আগলে নিতে চাইল। সাফারাত স্তব্ধ, বিমূঢ়। এমনটা আশা করেননি সে। ভেবেছিল হয়তো শুনতে হবে অনেক কটু কথা, অথচ পরিস্থিতি ভিন্ন। পূর্ণর মাকেও দুই হাতে জড়িয়ে ধরে সাফারাত। কান্না আটকে ডাকে, মামনি। ব্যাস সবটা যেন শান্ত। এই ডাকের বিনিময়ে সজোরে এক চর পড়ল সাফারাতের সুদর্শন মুখটায়। একটা থেমে রইল না, পরপর ওর বুকে অসংখ্য চর মারলেন পূর্ণর মা। কণ্ঠে তার অভিযোগ, কে কে তোর মামুনি? একদম মামুনি ডাকবে না। আমার কোনো রাত নেই, শুধুমাত্র একটা পূর্ণ আছে। আর কেউ নেই আমার। সাফারাত দুই হাতে জোর করে তাকে জড়িয়ে ধরতে পুনরায় কান্নায় ভেঙে উনি বলতে থাকেন, কোথায় ছিলে আব্বু? মামুনি কত খুঁজেছি তোকে, একটাবার মনে পড়লো না আমাদের কথা? এই রাত আব্বু, আমার মেয়েটা তো চলেই গেল, তুই কেন সবটা ভুলে গেলি? সাফারাত কথা বলে না, শুধু শুনে। বলতে পারলো না সেও যে ভালো ছিল না। মানসিক ভারসাম্য হারিয়ে তার সঙ্গী ছিল কানাডার হসপিটালের সফেদ দেয়াল। আজও সে কতটুকু সুস্থ তা জানা নেই ওর। এই মনে হয় রুহা বসে আছে পাশে। এই মনে হয় এসেই বুঝি জড়িয়ে ধরবে। আবার মনে হয় কেউ তাকে বাবাটাকে। কত কিছু কল্পনা হয়, অথচ সাফারাত কাছে সবটা বাস্তব। তার বাস্তব দুনিয়ায় একটা সংসার রয়েছে। সেই সংসার, তাদের মেয়ে সন্তান আছে। তার আর রুহার একটা এঞ্জেল আছে। সে রোজ তার বাবার সাথে কথা বলে, আদো আদো বলিতে কত আবদার তার। সাফারাত শুনে তার এঞ্জেলের আবদার। রুহা কথা বলে কম, সে রেগে আছে তার রাতের সঙ্গে। সাফারাত আর এঞ্জেলি কথা বলে চুপচাপ, তা শুনে রুহা নীরবে। পূর্ণর বাবাও এগিয়ে এসে বুকে জড়িয়ে নেয় ওকে। তাদের কাছে সাফারাত কখনো বাইরের কেউ ছিল না, বরং সে ছিল তাদের কাছে পূর্ণর মতোই। প্রতিশোধ কখনো মঙ্গল বই আনে না, প্রতিশোধ আনে ধ্বংস। সেই ধ্বংসের মাধুরী এগুলোই বিধ্বংস হয় প্রতিশোধ দানকারী। শোয়েব মির্জাকে ভয়ঙ্কর শাস্তি দিতে চেয়েছিল পূর্ণ, সবটা পরিকল্পনা মাফিক হলেও শেষে এসে ওর মা যখন নিজের কসম দিয়ে বসলেন, তখনই রেগে গিয়েছিল পূর্ণ। আল্লাহ বাদে কোনো সৃষ্টির কসম কাটা নিষেধ। মা বাবার দিকে তাকে পূর্ণ শুধু পিছু হটে, কিন্তু একেবারেই ছেড়ে দেওয়ার মতো ভালো আবার পূর্ণ না। সে শোয়েব মির্জার ভালো মুখোশটা সকলের সম্মুখে নির্মোচন করবে। তার বিরুদ্ধে সবটা প্রমাণ হাতে আছে তার। অফিসার মায়ানকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। এখন সময়ের পূর্ণ ভেবেছে পদত্যাগ করার দিনটা সবটা করবে সে। এত সহজে তার বোনের খুনিকে ছাড়বে না সে। এদিকে পরিস্থিতি তখন অনেকটা স্বাভাবিক। পূর্ণ ধীর পায়ে উঠে চলে যায়। এখন আর টিকা সম্ভব নয়। তার মৃত্যুর দরকার, ভীষণভাবে দরকার। তাকে বুকে নিয়ে চেপে ধরে রাখলে হয়তো কিছুটা শান্তি মিলবে এই বুকে।
পূর্ণ উঠে চলে যেতে পেছন থেকে সবাই হেসে ওঠে। এই বউ পাগল পূর্ণ নিয়ে কোথায় যাবে সবাই। পূর্ণ রুমে ঢুকতে দেখলো মিঠির সাথে কথা বলছে মৃত্তিকা। মিঠি পূর্ণকে দেখে উঠে চলে যায়। বুদ্ধিমতীও সে কম না, দরজার বাইরে দিয়ে আটকে দিয়েও গেল। পূর্ণ মনে মনে বেশ খুশি হয়। মিঠিকে কিছু দিতেই হবে, যেখানে এখানকার সকলে তাকে তার বউ থেকে আজ দূরে দূরে রেখেছে, সেখানে মিঠি তাদের একসাথে করে দিয়ে গেল। নিশ্চিত পূর্ণ কৃপণ নয়, শালিকে কিছু তো দিবেই সে। পূর্ণর আগমনে মৃত্তিকা যেন মূর্ছা যায়, মাথাটা একদম নামিয়ে রাখে। এদিকে এই প্রথম মৃত্তিকার সামনে পূর্ণ লজ্জা পাচ্ছে। এত রোধ পোধ নিয়ে এসেছিল সে, ভেবেছিল মৃত্তিকাকে শাসন করবে, কেন লুকিয়েছে তার জন্য, কিন্তু হলো কই। পূর্ণ তো নিজেই কেমন কেমন করছে। পূর্ণর কোনো হেলদোল না পেয়ে মৃত্তিকা মাথা তুলে তাকায়। মূর্তির ন্যায় পূর্ণকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃত্তিকা ভ্রুকুচকে তাকায়। পূর্ণর হাবভাব বোঝার সর্বোচ্চ চেষ্টা করেও লাভ হয় না, বোঝা দেয় তার হাব মনোভাব। অবশেষে কিছুটা বিরক্ত হয় মৃত্তিকা। এভাবে দাঁড়িয়ে আছে অথচ মুখভঙ্গি অথবা নড়েচড়ে পরিবর্তন নেই। এর মানে হয় মৃত্তিকা উঠে দাঁড়ায় মাত্র অমনি খপ করেই তাকে জাপটে ধরে পড়ল। মৃত্তিকা অবুঝ হলো যেন। পূর্ণ চাইছেটা কি তা বুঝতে সে একদমই পারল না। বেশ সময় গড়াতেও যখন পূর্ণ ছাড়লো না, তখনই মৃত্তিকা মুচড়াতে ধমক লাগালো, কানে এলো। আর একটু যদি নড়েন একদম বুকে চেপে ধরে ভেতরে পুরে নিব। মৃত্তিকা শান্ত হয়ে গেল। এই তো সিনিয়র পূর্ণ ভাই। ধমক যার ঠোঁটে এসে বসে থাকে। পূর্ণ নিজ থেকেই রং বদলালো, আপেক্ষিক গলায় বলল, এই মৃত্যু, কি আমার বিশ্বাস হচ্ছে না। বাবু তাহলে? কি? বাবু তো আছে, বিশ্বাস না করলে কি করব? ও নরে না, আমাকে ছুঁয়ে দিতে দিন ওকে। নড়ে না তো। একটু না। ধমক। কি করে তাহলে? কাকে? এবার যেন মৃত্তিকা বিরক্ত হলো। কি সব আজারে কথা শুরু করলো পূর্ণ। মানে থামার নামগন্ধ নেই। বাচ্চা এলো শনিতে শনিতে 8 দিন, এরই মধ্যে কিনা নড়বে গোটাতে। এইসবের মানে হয় কোনো? মোটেও না। মৃত্তিকা পূর্ণকে থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে, ছাড়ুন। উফ, আপনার বিশ্বাস না হলেই নাই। পূর্ণ ছাড়ুন, আমার অস্বস্তি লাগছে। পূর্ণ ছাড়লো না, তবে বন্ধনটা ঠিক করলো। মৃত্তিকার চোখে হাসি মুখে তাকিয়ে বলে উঠল, ও নড়লে আমি সেটা ফিল করব মৃত্যু। একটা বাবু ভাবুন আমার বুকে থাকবে, আমি ওর সব করব মৃত্যু। ওকে অনেক অনেক ভালোবাসবো। ও শুধু বাবাকে চিনবে, দেখবেন। হ্যাঁ, মা তো থাকবে না। পূর্ণর কপাল কুঁচকে এলো। এটা কেমন কথা? মা থাকবে না? মুহূর্তেই মুখটা কেমন হয়ে এলো। মৃত্তিকার মুখটা নিজের হাতের আঁচলায় ভরে বলে উঠল, এটা কেমন কথা মৃত্যু? এভাবে বলে কেউ? আর বলবেন না, ঠিক আছে? ওর বাবা, ওর মা বাবা, দাদা দাদু, নানা খালা মিঠি, এমনকি 2টো মামা হিমু উজ্জ্বল আর চাচা রাতও তো আছে। মৃত্তিকা এক পলক তাকিয়ে বলল, আমার দাদু বাবা হওয়ার পরেই মারা যান। আমারও আমার মাকে মনে নেই, একটুও না। সে আমার স্মৃতির কোথাও নেই পূর্ণ। আমি আমাদের সন্তানের স্মৃতিতে কিভাবে থাকবো? পূর্ণর মুখটা ক্রমশ লাল হচ্ছে, চোখে যেন আগুন। মৃত্তিকা শরীরে চাপ অনুভব করলো, যা ধীরে ধীরে বাড়ছে। অফিসার মায়ানের সামনে বসে আছে পূর্ণ। যদিও অফিসার মায়ান ভেবেছিল পূর্ণ হয়তো অনেকটা চমকাবে, কিন্তু তা হয়নি। পূর্ণ পুরোদমে স্বাভাবিক। এতটা স্বাভাবিক মানা যায়? মোটেও না। এত বড় একটা ঘটনা ঘটল অথচ পূর্ণ নির্বিকার। অফিসার মায়ান কিছুটা গলা ঝাড়ার ভঙ্গিতে রাখলেন, ভাই বলো। কি করব না মানে? এত ইতস্তত করার কি আছে? পুলিশ তুই, যা করার দায়িত্ব তাই কর। ভাই বেশ চিন্তিত স্বর মায়ানের। কি বলে এটা পূর্ণ ভাই? দায়িত্ব পালন করতে গেলে আজ বাসটা কে খাবে? দিন শেষে মায়ানি তো খাবে। ওদের কথার মাঝে অফিসার জোহান হাজির। জুবাইর হত্যা মামলা তদন্তে সেই করেছিল। খুনি যথেষ্ট শার্পভাবেই কাজটা সম্পন্ন করেছিল। এটা আদৌ ওদের খুন বলা যাচ্ছে না। নেশাখোরদের আবার মামলা? দায়টা মন্ত্রীর ছেলে বলেই না এতটা। তবুও তো পূর্ণ জোর করেই না হয় পুলিশ হিসাবে ততটা দায় না জোহানের যে নেশাখোরদের হত্যাকারী খুঁজে বেরোবে। পূর্ণকে যথাসম্ভব শান্ত দেখে অফিসার মায়ানকে
ইশারা করে জুহান। মায়ান অদ্ভুত মুখভঙ্গি করে, মানে এসে ফেসে আছে। জুহান ইশারায় জিজ্ঞেস করতে শোনা যায় পূর্ণর কণ্ঠ। রিপোর্ট কি দেখলি? জুহান ঢোক গিলে মিনমিন করতে পূর্ণ ধমক লাগায়। অমনি গড়গড় করে জুহানি বলতে থাকে, ভাই যুগের নেশায় পড়ছিল, মানে ভাবিকে যেদিন খারাপ হয়ে স্পর্শ আর কি ওই দিন রাতে খুন হয়েছিল। ওর শুধু কেউ হাত কেটে দিয়েছিল, বন্ধুরা কেউ ছিল না পাশে। এখানে ড্রাইভ করে কাঁচা বাজারে ব্রিজে দেখে গিয়েছিল, ওখানেই সবটা হয়, কিন্তু পানিতে ও নিজেই ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। বুঝলাম। তো হাতটা কে কেটেছে? ভাই তোতলানো বন্ধ কর। আপনার শ্বশুর ভাই। প্রমাণ? তার গাড়ির লাস্ট ওখানে ছিল। আর কোনো প্রমাণ? না ভাই। হ্যাঁ। তাহলে কি বলে অ্যারেস্ট করবি আমার শ্বশুরকে? জুহান চমকে উঠে প্রশ্ন করে, অ্যারেস্ট করবো মানে? তাহলে তুই না বললি আমার শ্বশুর খুনি? ভাই খুন হয়নি, এটা জাস্ট হাতের ব্যাপারটা নিয়ে আপনার শ্বশুরকে সন্দেহ করেছি। খুন করেননি উনি, লোক দিয়ে নিজে দাঁড়িয়ে থাকে। জুহান থেমে যায়। পূর্ণ বাঁকা হাসে, বলে উঠে ব্যঙ্গ করে, শুক্রিয়া আদায় কর। আমার শ্বশুর ওই দিন হাত না ভাঙলে ওর জানটা আমার হাতেই যেত। শ্বশুরের মতো অত মায়া দয়া আমার আবার কাজ করতো না তখন। আমার মৃত্যুকে নোংরা ছোঁয়া দেয়া, তাকে কাঁদানোর উসুল স্বরূপ ওর জানটা খুব খারাপভাবে কেড়ে নিতাম। জুহান আর মায়ান উভয়ে মুখ ছাড়াছাড়ি করতে পূর্ণ সরস গলায় বলল, এবার বল কি করবি? আমার ভবিষ্যতে অসভ্যতা করার জন্য ডায়েরি লিখবি, নাকি শ্বশুর হাত ভাঙার জন্য তাকে গ্রেফতার করবি? দুজনে চুপ করে বসে রইল। দুটোর কোনোটাই করে লাভ নেই, তার থেকে ফাইল ক্লোজ করাটাই বুদ্ধিমানের কাজ। পূর্ণ ওখান থেকে বের হতেই দেখলো সাফারাত দাঁড়িয়ে। একটু হেসে পূর্ণ এগোয়, জড়িয়ে ধরে সাফারাতকে। এমন না পূর্ণ জানতো না সাফারাতের কোনো দোষ নেই, সবটা জানতো। তো সাফারাতের একটাই, বাবাকে বিশ্বাস করা। হয়তো ক্ষমতা লোভী শোয়েব মির্জার জন্য ক্ষমতা হারা হয়ে জীবন কাটানোটাই সবচেয়ে বড় শাস্তি। সাফারাত আর পূর্ণ একসাথে হেঁটে পাশের চায়ের দোকানে বসলো। গরম গরম চায়ে চুমুক বসিয়ে আড্ডা জমিয়ে তোল। সাফারাত 1-2 মাস পর পরই কানাডা চলে যাচ্ছে, তার স্ত্রী আর সন্তান সেখানেই আছে। পূর্ণ শুধু জানিয়েছে রুহাই দেশে নেই, এর মানে তাকে কানাডায় দাফন করা হয়েছে। ছোট্ট একটা নামের জেদি একটা মেয়ে প্রেম করে জোর করে সবটা উসুল করলো। ভিনদেশি তাদের প্রেমের মাদুল বাজলেও অচিরেই বিনষ্ট হলো এই দেশের মাটিতে। এই দেশের মাটি সাক্ষী একটা অর্ধমৃত মানুষের গঙ্গানির। অতঃপর আজীবনের জন্য দুনিয়া ত্যাগ করা একটা ছোট্ট স্বপ্ন দেখা মেয়েটার দুনিয়া ধ্বংস হলো। সে দুনিয়া ত্যাগ করলেও তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে সাফারাত। আজীবন থেকে যাবে এক অসম্পূর্ণ প্রেম গাথা মাশরুহা সাফারাত। রাত কয়টা ঠিক নেই, মৃত্তিকাকে জাপটে নিজের সাথে মিশিয়ে গল্প জুড়েছে পূর্ণ। কথা তার কম, কল্পনা বেশি। মৃত্তিকা মুখ চেপে হাসছে শুধু। কেউ কিভাবে এতটা কল্পনা বিলাসী হয়, তাও কিনা লোকটা পূর্ণ ভাই। একটা না আসা প্রাণ কিভাবে বদলে দিল মৃত্তিকার জীবন। পূর্ণকে শাসন করার জন্য এই সন্তানই হয়তো যথেষ্ট হবে। হঠাৎই পূর্ণ লাফিয়ে উঠে বসে, হকচকিয়ে যায় মৃত্তিকা। বড় বড় চোখ করে পূর্ণ তাকে এক টানে তুলে দেয় মৃত্তিকার পরিহিত পোশাক। লজ্জায় মরি মরি মৃত্তিকার পাত্তা না দিয়ে পূর্ণ কিছুটা চিৎকার করে বলে উঠল, মৃত্যু আমার বাবু নড়েছে, ও নড়েছে, আমি ফিল করেছি। আল্লাহ, মৃত্যু আপনি? মৃত্তিকা শুধু হাসছে। 7 মাস চলছে তার, বাবু অনেক নড়ে, তবে বাবাকে ধরা দেয় না। এটা নিয়ে পূর্ণর আফসোসের শেষ ছিল না। আজ বাবু রহম হয়েছে তার বাবার প্রতি। পূর্ণ চোখ ছলছল করে ওঠে। মৃত্তিকা দেখে, হাত বাড়িয়ে পূর্ণকে ছুঁয়ে দিয়ে বলল, আপনার বাবু তার বাবাকে কত ভালোবাসে দেখলেন? মাকে কষ্ট দিয়ে বাবাকে নিজের অস্তিত্ব ফিল করে। পূর্ণ হঠাৎই ঝুঁকে ফুলে ওঠা পেটে চুমু খায়। 1-2টা, পরপর অনেকগুলো। মৃত্তিকা যেন ভেজা ভেজা অনুভব করে চামড়ায়। হাত বাড়িয়ে পূর্ণর চুলে বুলাতে বুলাতে বলে, আর কাঁদবেন না প্লিজ। আমার আগের পূর্ণই ভালো ছিল, আপনার মতো এত কাঁদতো না। মৃত্যু, আমাকে বাবা সুখ ফিল করানোর জন্য ধন্যবাদ। আমি এখন অনুভূতিগুলো গোছাতে পারছি না, সব উলটপালট। আমারও। পূর্ণ আস্তে করে মৃত্তিকার পেট ঠেকে দেয়। উঠাতে নিলেই মৃত্তিকা ওর হাত টেনে ধরে। কোথায় যাচ্ছেন? আব্বুর কাছে। আমাকে নিয়ে অনেক মজা নিয়েছে।
আমার বাবু কিনা আমাকে চিনে না, তাই কিক মানে না আমার সামনে। এখন বলে আসি। মানে কি, রাত কয়টা বাজে? বাজু। বলেই পূর্ণ বের হলো। মৃত্তিকা পেটে হাত দিয়ে হাসছে। ফোনটা হাতে নিয়ে কল করলো ওর বাবাকে। মিন্ময় হাওলাদারও অফিসের শেষ ছিল না। সরি মিন্ময় হাওলাদারেরও আফসোসের শেষ ছিল না। কেন তার নাতি নাতনি তার জামাইকে এতটা ডেসপারেট করলো। পূর্ণকে এত রাতে দরজায় দেখে ওর বাবা চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, কি হয়েছে? মৃত্তিকা ঠিক আছে? পূর্ণ হাসি মুখে জড়িয়ে ধরে বাবাকে। উচ্ছ্বাসিত অথচ আবেগিক গলায় বলে, আমার বাবুকে আজ ফিল করেছি আব্বু। ও কিক মারলো আমার হাতে। আমার কেমন জানি লাগছে, পুরাই সব এলোমেলো। ওর বাবা ছেলের পিঠ জড়িয়ে ধরলেন। তার চোখেও পানি। তার ছেলের সুখগুলো হয়তো ওই বাবুটার অস্তিত্বেই মিশে আছে। এত রাতে কলিং বেল বাজতে পূর্ণ ভ্রু কুঁচকায়। মৃত্তিকা আজ এখন না ঘুমিয়ে খাচ্ছে আর টিভি দেখছে বলে ঘুমায়নি ওরা। এমনকি ওর মা বাবাও পাশে বসা। ওর বাবা উঠতে উঠতে বলে, রাত 1টা বাজে, কে এলো? দরজা খুলতেই দেখলো মাথা নিচে করে দাঁড়িয়ে আছে 3টে মাথা। ওর বাবা কিছুটা চমকালেন। পূর্ণ ওদের দেখে চমকে গিয়েছে, বলল, এত রাতে তোমরা? আর হিমু এটা কি? রূপা এখানে কেন? আর রূপা তুমি এমন হলুদ সাজে কেন? দুটোর মুখে রানে। ওদের ভেতরে আনা হলেই উজ্জ্বল আস্তে ধীরে বলে, ভাই, এই রূপা টুপা না, মানে রূপালী আপু তার হলুদ থেকে পালিয়ে এসেছে। আশ্চর্য, কেন? হিমুর জন্য। কি ইয়ে? বলি উঠে দাঁড়ায় মৃত্তিকা। পূর্ণ দিল সাথে সাথে এক ধমক। মৃত্তিকা চুপ করে গেল। পূর্ণ চোখ রাঙিয়ে পড়ল। এইভাবে লাফাতে নিষেধ করেছি না মৃত্য? মৃত্তিকা মুখ কালো করে শাশুড়ির সাথে বসে পড়ল। মনে কষ্ট পেয়েছে ও। এতগুলো মানুষের সামনে ধমকটা না দিলেও পারত। পূর্ণ চিন্তিত হলো কি করবে এখন। দুটোকে বসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, দুজন সিরিয়াস? জি ভাই। একসাথে উত্তর এলো। পূর্ণ হাসলো কিছুটা। বয়স আসলেই একটা সংখ্যা মাত্র। ভালোবাসা বয়স মানে না, এটাই প্রমাণিত। এমনকি ভালোবাসা নোংরাতেও ফুল ফোটাতে সক্ষম। এই যেমন রূপালী মেয়েটা কিছুটা খারাপ সঙ্গে জড়িত ছিল, অথচ হিমুর প্রেমে পড়ে সেই সব ছেড়েছে। হয়তো এদের সাংসারিক জীবনটা শুরুতেই সমৃদ্ধ হবে না, কিন্তু ভালোবাসার কমতিও থাকবে না। পূর্ণ ভরসা দেয় দুজনকেই। জানায় এদের বাসায় কথা বলে বিয়ের জন্য। উজ্জ্বল মিনমিনিয়ে করে বলে উঠে, তার দরকার নেই ভাই। কেন? দুজন অলরেডি বিয়ে করে নিয়েছে, এখন আপনি বাসারে পারমিশনটা দিন। পূর্ণর গায়ে সাদা একটা পাঞ্জাবি থপথপে রঙে বেশ লাগে সিনিয়র পূর্ণ ভাইকে। মুগ্ধ হয় মৃত্তিকা। মনে মনে শাসায় নিজেকে, যদি নজর লেগে যায়। মৃত্তিকার অবস্থান ওর বাবার কোলে। মাথা দিয়ে শুয়েছে মিন্ময় হাওলাদার। মেয়েকে মাত্রই মেয়ের মাথায় তেল দিয়ে সুন্দর করে একটা মোটা বেনি করেছেন। পূর্ণ এক পলক শ্বশুরের দিকে তাকিয়ে বললেন, আব্বু এখন খেয়ে নিতেন, আমি পাশে বসছি, আপনি খেয়ে আসুন। মিন্ময় হাওলাদার কিছু বলার আগে মৃত্তিকা আস্তে ধীরে ওঠার চেষ্টা করে। মিন্ময় হাওলাদার একদম বুকে ঠেস দিয়ে যত্ন সহকারে তার মেয়েকে তোলেন। মৃত্তিকা কিছুটা রাগের স্বরে বলে, আমি বুঝি না, প্রেগনেন্ট কে আমি নাকি তোমরা দুজন? মিন্ময় হাওলাদার মেয়ের কপালে হাত বুলিয়ে দিয়ে বলেন, চিন্তা হয় আম্মা। কেমন চিন্তা এসব? আমার চিন্তায় তুমি সব ছেড়ে দিচ্ছ। বাবা আর উনি কি করছে? এত কষ্ট করে যেই সফলতা পেল তা কেন ত্যাগ করতে হবে? আর কোনো রাজনীতিবিদদের কি বাচ্চা হয় না? তারা এমন করে? কোনো শুনছে কিন্তু উত্তর দিতে চায় না। মিন্ময় হাওলাদারও জানেন তার মেয়ের মুড ঠিক নেই এখন। ইদানিং একটু ছ্যানছ্যান মেজাজে থাকে সে। কিছু বলার আগে মিঠি খাবার হাতে রুমে ঢোকে। মিন্ময় হাওলাদার হেসে উঠে বললেন, এই তো আমার আরেক মেয়ে খাবার নিয়ে এসেছে। মিঠি খাবারের ট্রে থেকে ফলের জুসটা মৃত্তিকাকে দিতে মৃত্তিকা মুখ কুচকে ওয়াক করে উঠে। পূর্ণ আর মিন্ময় হাওলাদার দুজনেই তাড়াতাড়ি এগিয়ে আসে। মৃত্তিকা পুনরায় চোখ কটমট করে তাকায়। পূর্ণ এবার কিছুটা থমকে ওঠে। চুপচাপ এটা ফিনিশ করুন মৃত্য। 2 দিন ধরে কি শুরু করেছেন? এটা খাবো না, ওটা খাবো না, ডক্টর বলেছে না সব খেতে, তবু এমন করার মানে কি? বাবা আছে এখানে। মৃত্তিকার তেজ কমলো না। তার বাবার সামনে তাকে ধমকায়? সাহস আছে বলতে হবে। মৃত্তিকা ফসে উঠে বলল, খাবো না, যান আপনি এখান থেকে। শ্বশুর বাড়ি এত কি? হ্যাঁ। পূর্ণ চোখ বড় বড় করে তাকালো। এই দিনই বুঝি দেখার বাকি ছিল। ওকে খোটা খেতে হলো শ্বশুর বাড়ি থাকে বলে। মনে মনে ভীষণ আফসোস হয় ওর।
মিনমিন করে বলে। আমার বাবুটা আসুক আগে, সব উসুল করব। মিনময় হাওলাদার চুপচাপ খাচ্ছেন আর মিঠি তখনও জুস হাতে দাঁড়িয়ে। পূর্ণ শান্তভাবে এগিয়ে এসে মিঠির হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে এক হাতে মৃত্তিকার হাতটা ধরল, কিছুটা আগলে নেওয়ার মতো। ভরা পেট নিয়ে মৃত্তিকা পূর্ণর উপর ভর দিয়ে ওর সাথে গেল। এতক্ষণ ওরা ছিল মিনময় হাওলাদারের রুমে। পূর্ণ মৃত্তিকাকে নিয়ে সোজা মৃত্তিকার রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। গ্লাসটা পাশে রেখে মৃত্তিকাকে কোলে নিয়ে বসালো বিছানায়। পূর্ণ শান্ত চাহনি দিতে মৃত্তিকা চালাকি করে ওর গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা এড়িয়ে দিয়ে অভিযোগ করল, দেখেন আপনার বাবু কত পাজি, এসব কিন্তু আমি বলি না, ও বলে। তাই? হ্যাঁ তো আমি কখনো বলি এসব? একদমই না, বিড়ালের ছানা এখন বাঘের বাচ্চা হয়েছে না? মৃত্তিকা চোরা হাসে। পূর্ণর উঁচু নাকে ডগা চুমু দিয়ে বলে, সত্যি বলছি আমার মেজাজ বিনা কারণেই খারাপ হয়ে যায়। কোনো ব্যাপার না মৃত্য, এই যে ছোট্ট শরীরটাতে আমার বাবুকে রাখছেন তাতেই হবে। কখন বের হবেন? একটু পরই। কিছুক্ষণ নীরবতায় কাটে। পূর্ণ গভীরভাবে আলিঙ্গন করে তার পূর্ণময়ীকে। মৃত্তিকা তখন আদরে একটা ছানা। এই হলো পূর্ণর জ্বালা। বাঘিনীটাকে আদর দিতেই সে গোলে পানি। বেশ সময় নিয়ে পূর্ণ থামে, গভীর শ্বাস টানে মৃত্তিকার পেটে, কাপড় মুক্ত করে ওর বাবুর সাথে আলাপ করে, জানায় স্বাভাবিকভাবে, বাবা আপনি তো এসে যাবেন খুব তাড়াতাড়ি, আপনার মা সুযোগে সদ্ব্যবহার করছে, আপনি আসুন। বাবার ছানা মিলে শ্বশুর বাবার ছানাকে পাত্তা দিব না, ঠিক আছে? আর হ্যাঁ বাবা, আজ সব ছেড়ে দিব বাবার জান, শুধুমাত্র আপনার জন্য। বাবা আর রাজনীতি করব না, চিন্তা নেই, বেকার থাকবেন আপনার বাবা। ভার্সিটিতে জয়েন হব, কাজের পর বাকিটা সময় আপনার, ঠিক আছে? বাবা এসে আপনাকে ভালোবাসা দিব অনেকগুলো। মৃত্তিকা আর চোখে তাকিয়ে শুনল। এইসব সে ঘুরিয়ে পেঁচিয়ে পূর্ণ ওকেই বলল, তা ওর জানা আছে ঢের। পূর্ণ ওঠে, মৃত্তিকার কপালে দীর্ঘ এক চুম্বন করে, আদরের সহিত হাত বুলায় গালে, ঠান্ডা গলায় বলে, চিন্তা করবেন না মৃত্য, আজকে শান্তি সমাবেশ শেষ করে পদত্যাগের ঘোষণা দিব। মৃত্তিকাও পূর্ণকে চুমু খেল। পূর্ণ মৃত্তিকাকে জুসটু খাইয়ে বের হলো। উনি বসতেই মৃন্ময় হাওলাদার বলে উঠেন, বসো মিঠির মা, কথা আছে। দমে যায় না মিঠির মা। মৃন্ময় হাওলাদার শান্ত গলায় বললেন, ওকে কেন মেরেছ? আপনি জানেন না? তোমার থেকে বেশি জানি। আমাকে তুমি অনেক বছর ধরে চিনো মিঠির মা। মৃত্তিকার মায়ের অনেক কাছের তুমি। ও কখনো গরিব বড় লোক ভেদাভেদ করেনি, তোমাকে নিজের বোন ভেবেছে, সেভাবে আমিও তোমাকে বোন ভাবি। মিঠি যে মামা ডাকে, ডাকটা অবশ্যই শুধু মুখের না। ছোট থেকে তুমি মৃত্তিকার অনেক খেয়াল রেখেছ। মিঠি আমার দায়িত্ব। উজ্জ্বলকে ও ভালোবাসে, ছেলে ভালো উজ্জ্বল, আমি চিনি। পূর্ণ জানে। কি জানতে চাও আর? ভাই আমি সেভাবে। তুমি রাজি না থাকলে আমি উজ্জ্বলকে মানা করব। আমার ভয়। সবাই মিঠির বাবার মতো মাঝ রাস্তায় হাত ছাড়ে না। যদি উজ্জ্বল কোনোদিন হাত ছাড়ে তবে আমার মেয়েকে আমি ফিরিয়ে আনবো। কেঁদে ফেলেন মিঠি। বাবাহীনা বড় হওয়াটা ওর জন্য সহজ ছিল, শুধু মাত্র মামা নামক মৃন্ময় হাওলাদারের জন্য। মিঠির মা মাথা নাড়ে, সে রাজি। মৃন্ময় হাওলাদার হেসে বললেন, আম্মা সুস্থ হোক, উজ্জ্বল তো দ্বিতীয় বর্ষে, গ্র্যাজুয়েট হোক আগে, অতঃপর পারিবারিকভাবেই বিয়েটা দেব। মিঠির মা স্বস্তি পান। হঠাৎ মৃত্তিকার চিৎকার শোনা গেল। মৃন্ময় হাওলাদার ছুটে গেলেন ওই রুমে। লেবার পেন উঠেছে বুঝতেই ওকে নিয়ে ছুটলেন হাসপাতালে। এদিকে পূর্ণকে কল দিয়েও পাওয়া যাচ্ছে না। নিশ্চিত সমাবেশ চলছে। সমাবেশে যখন গাড়ি আটকে গেল তখনই মৃত্তিকার ব্যথার মাঝে চিল্লাতে থাকে, এই লোককে আমি আমার বাবু ধরতেই দিব না, অসভ্য সিনিয়র ভাই। এটা কেমন শান্তি সমাবেশ? কোথায় শান্তি, শুধুই অশান্তি। মৃন্ময় হাওলাদার গাড়ি থেকে যেই না নামতে নিবে অমনি দেখলেন পূর্ণ দৌড়ে এদিকে আসছে। হয়তো কেউ ফোন দিয়ে বলেছে। অতঃপর পাগলামি শুরু তার। হসপিটালে মোটামুটি ঝগড়া লেগে গেল। পূর্ণর বাবা মা মিলেও ওকে বোঝাতে পারছে না, ছেলে তাদের পাগল হয়ে গিয়েছে। এদিকে মৃত্তিকা সমান তালে চেঁচিয়ে যাচ্ছে, কিছুতেই সি সেকশন করাবে না ও। আর পূর্ণ তার একটাই কথা, নর্মালি হতে দিবে না। যদিও ওর মৃত্যুর কিছু হয়ে যায়। মৃন্ময় হাওলাদার শুধু ঘামছেন দরদর করে।
তার মেয়ে কেমন কাতরাচ্ছে। দুহাতে মেয়েকে আগলে ধরে বসে দোয়া পড়ছেন তিনি, চোখে পানি তার। মৃত্তিকার মাথাটা বুকে নিয়ে কম্পনময় গলায় ডাক্তারকে বললেন, যেটা ভালো হয় করুন, দয়া করে আমার আম্মার ব্যথাটা কমিয়ে দিন। ওনার কাতর কণ্ঠে মৃত্তিকা কিছুটা দাঁত চেপে কান্না দমিয়ে শাশুড়িকে বলে ওঠে, আম্মু আপনার ছেলেকে সরান, পাগল লোক একটা, আমার বাচ্চা। মৃত্যু মৃত্যু কি হয়েছে? মৃত্তিকা এবার পূর্ণর উপর মহাবিরক্ত হয়, দু হাতে খামচে ধরে বলে, বাবু আপনি যান এখান থেকে, একটাবার বাবু আসুক, নাকে দড়ি দিয়ে ঘোরাবে আপনাকে। মৃত্যু মৃত্যু বাবুর ড্রাইভার পাচ্ছি না। মৃত্তিকা শাশুড়ির কোলে মাথা দিয়ে ঠাটার মতো শুয়ে আছে। এরই মধ্যে মিন্ময় হাওলাদার আবার নাতনিকে চেঞ্জ করায়। 10 মিনিট যেতেই পূর্ণর গলা, মৃত্যু মৃত্যু বাবু ঠান্ডা লাগছে, টুপিটা কোথায়? এবার পূর্ণর বাবা উঠে গিয়ে দিয়ে এলো। শান্তি কি তখনও মিল? এবার ডাকতে ডাকতে বাইরে হাজির পূর্ণ, অসহায় কণ্ঠে ডাকে, মৃত্যু বাবু খাবে? মৃত্তিকা তাকায় না। 1 ঘন্টা আগেই পূর্ণ ওকে ধমকি দিয়ে বলেছিল, আমার মেয়ে আমি দেখে নিব, আপনি যান এখান থেকে। ব্যাস, মৃত্তিকা আর রুমে যায়নি। পূর্ণ আবারও ডাকতে মৃত্তিকা থমথমে গলায় বলল, কেউ একজন বলেছিল সে পেরে নেবে তার রাজকন্যা। পূর্ণ অসহায় ভাবে তাকায় তার রাজকন্যা কাছে। ফিডারও মুখে নিচ্ছে না। মৃত্তিকা মেয়ের কান্না শুনে টিকতে পারে না, উঠে চলে যায় রুমে। বাইরে বসা 3 জনই হেসে ফেলে। পূর্ণ বউয়ের পেছন ছোটে, ফিট করাতেই পূর্ণর মেয়ে চোখ একদম শান্ত। সে আসলে একটা শান্তিপ্রিয় মেয়ে, একদম বাবার রাজকন্যা। বাবা পেলে তার মায়ের দরকার নেই। ওই খাওয়ার আর একটু পরপর মায়ের ঘ্রাণ এটা পেলেই হলো। খাওয়া হতে পূর্ণ মেয়েকে কোলে তুলে নেয়, কপালে চুমু খেয়ে আদরে গলায় থাকে, আম্মা পেট ভরেছে? পূর্ণ হেসে চুমু খায় মেয়েকে। 8 মাসের মিন্ময়ও তার বাবাকে হাসতে দেখে হাসে। মিন্ময় হাওলাদার রুমে আসতেই পূর্ণ চোখে হাসে, মিন্ময়কে ওর নানার হাতে দিয়ে বলে, ধন্যবাদ বাবা। তোমাকেও আব্বু। অতঃপর চোখে চোখে কিছু কথা আদান প্রদান করে তারা, যা কেউ জানে না। আজ পর্যন্ত পূর্ণ এবং মিন্ময় হাওলাদার বাদে কেউই জানে না কেন পূর্ণর সাথে তিনি মেয়ে এত তাড়াহুড়ো করে বিয়ে দেন। এটা তাদের ব্যক্তিগত রহস্য। মিন্ময় হাওলাদার যেতেই পূর্ণ দরজা আটকে মৃত্তিকার কাছে আসে। মৃত্তিকা হেসে ফেলে কিছুটা। সারা দিন ভার্সিটি খাটাখাটনি করে সিনিয়র ভাই ক্লান্ত হয় না, ফিরেই মেয়ে নিয়ে উঠে পড়ে লাগে। পূর্ণ মাথা এলিয়ে দেয় মৃত্তিকার কোলে, নরম হাত দুটো টেনে নিজের গালে রাখে, শান্তি গলায় বলে, আমার জীবনের শান্তি হওয়ার জন্য ধন্যবাদ মৃত্যু। এক শান্তি সমাবেশে আমাকে পুনরায় এক বুক শান্তি এনে দেওয়ার জন্য ধন্যবাদ। মৃত্তিকা ঝুঁকে চুমু খায় পূর্ণর খাড়া নাকে, বলে ওঠে, আমাকে মৃন্ময়ী এনে দেওয়ার জন্য ধন্যবাদ, যথেষ্ট নয় সিনিয়র ভাই। পূর্ণ দুষ্টু হাসে, বলে ওঠে, মৃত্তিকা আর একটা লাগবে? লজ্জা পায় না, বলে ওঠে, 2-3টা লাগবে। পূর্ণ শব্দ করে হাসে, জড়িয়ে ধরে তার পূর্ণময়ীকে। তার জীবনের শেষ শান্তি সমাবেশটা ছিল পুরোটা শান্তিতে ঘেরা। মনে মনে বলে আমরাই পূর্ণ। আমার ছন্নছাড়া জীবনটাকে গোছাতে এক শান্তি সমাবেশই যথেষ্ট ছিল।